কখনো আপনার এমন মনে হয়েছে আপনি রাতে ঘুমিয়ে আছেন আর আপনার বুকের উপরে এসে কেউ বসেছে, কেউ বসে আপনার হাত পাগুলো একদম অসাড় করে দিয়েছে। মনে হচ্ছে আপনি আর উঠতে পারবেন না, কখনো নিঃশ্বাস নিতে পারবেন না, হয়তো আর ঘুমটাই ভাঙবে না কখনো। আপনার পাশে হয়তো কেউ আছে শুয়ে, আপনি তাকে ডাকতে পর্যন্ত পারছেন না। নমস্কার, আমি চিঞ্জিত, আমার সঙ্গে রয়েছে অনিরুদ্ধ। হরেক রকম গল্প 2.0-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হরেক রকম গল্পে থাকছে আকাশ গুহ রচিত বোবা। রাতে খেতে বসে অত্যন্ত অন্যমনস্কভাবে পাঁঠার মাংসের ঝোলে রুটিটা ডোবাতে ডোবাতে গম্ভীর মুখে অরুণদা বললেন, আচ্ছা নিখিলেশ, একটা কথা বলো তো, বৌবায় ধরা কাকে বলে জানো? আমি খাওয়া থামিয়ে তার মুখের দিকে তাকালাম। ভদ্রলোককে বিগত 2 দিন ধরে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে, তা আগেই লক্ষ্য করেছি। এখন এমন সময় এমন একটা অপ্রাসঙ্গিক প্রশ্নে বেশ অবাকই হলাম। বোবায় ধরা? হ্যাঁ, মানে শুনেছি। ওই স্লিপ প্যারালাইসিসের কথা বলছেন তো? আমার বাবারই তো হতো, ঘুমের ঘোরে গোঙাতেন। ছোটবেলায় বহুবার দেখেছি তাকে অমনটা হতে। ভদ্রলোককে চুপ করে থাকতে দেখে একটু থেমে আবার জিজ্ঞেস করলাম, কিন্তু কেন বলুন তো? মানে এখন হঠাৎ জানতে চাইছেন? একটা কথা তোমায় বলবো বলবো করছিলাম, কিন্তু পিছিয়ে আসছিলাম বারবার। ভাবছিলাম হয়তো আমারই মনের ভুল। ভদ্রলোক কেমন যেন উদাস হয়ে যান কথাগুলো বলতে বলতে। কি কথা? আমি এবার সোজা হয়ে বসে ভদ্রলোকের চোখের দিকে তাকালাম। একটু খুলে বলুন না কি ব্যাপার। দেখলাম তার মুখে কতগুলো চিন্তার, বিস্ময়ের এবং আতঙ্কের রেখা ফুটে উঠছে একসাথে। আমার কথায় মনে হলো তিনি একটু ভরসা পেলেন। মুখে থাকা রুটির টুকরোটা চিবিয়ে একটু জল খেয়ে সুস্থির হলেন, যেন ভেতরে ভেতরে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। তারপর খুব আস্তে আস্তে বললেন, জানো নিখিলেশ, বিগত 3 দিন ধরে আমাকে রোজ রাতে বোবায় ধরেছে, পরপর 3 দিন। ওহো, আপনারও স্লিপ প্যারালাইসিস আছে? প্রশ্নটা করলাম এত সহজভাবে, কিন্তু এই রোজ রাতে বিগত 3 দিন ধরে, এই কথাগুলোর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। যার এসব আছে তা তো মাঝে মাঝেই হওয়ার কথা। খটকাটা মন থেকে গেল না, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলাম অরুণদার মুখের দিকে। না, কোনো কালে নয়। আরে আমার কেন, আমার 3 পুরুষে এসব কারুর ছিল না। কিন্তু আবার আতঙ্কের ভাবটা ফিরে এলো প্রবীণ ভদ্রলোকটির মুখে। কিন্তু এখানে এসে হয়েছে, মানে আমার হচ্ছে রোজ রাতে ঘুমের ঘোরে। সময়টা ঠিক বুঝতে পারি না, কিন্তু আন্দাজ ওই 2-3টে নাগাদ, জানো তো, বুকের উপরে একটা অসহ্য চাপ, আর তারপরেই সারা শরীর ঘেমে হাত পা নাড়াতে পারি না। আরো কত কি! ঘুমের ঘরে সব ভালো করে মনেও থাকে না। কিন্তু সত্যি বলছি নিখিলেশ, এসব নেহাতি দুঃস্বপ্ন বা ওই জাতীয় কিছু নয়। এখানে এসে মানে আপনি নিশ্চিত যে আপনার এখানে এসেই এই রোগটা হয়েছে? 100%। বাড়িতে কোনো দিন এ অভিজ্ঞতা হয়নি আমার, কোনো দিন না। একথা আমি হলফ করে বলতে পারি। বিশ্বাস করো আর নাই করো, এসব এখানে এসেই শুরু হয়েছে। রাখহরির হাতের অপূর্ব নরম তুলতুলে পাঁঠার মাংসের ঝোলের সঙ্গে চাকুম চুকুম করে নরম রুটি খাওয়া আমার মাথায় উঠল। স্লিপ প্যারালাইসিস এইভাবে হয় নাকি? এ কি নিউমোনিয়া না ডায়রিয়া? যে কোনো নতুন জায়গায় এসে হঠাৎ করে শরীরে বাসা বাঁধবে, এমনটা হয় নাকি? হ্যাঁ, যদিও চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমি এত বেশি গভীরে কিছু জানি না, তবুও উদাস দৃষ্টিতে
ডাইনিং টেবিলের পাশের খোলা জানলা দিয়ে বাইরে বৃষ্টির ঠান্ডা হাওয়ায় মাথা দোলাতে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে রুটি চিবোতে লাগলাম। রাখহরি রান্নাঘরে বাসনকোসন মাজছে। সে আমাদের চাপা কথাবার্তা শুনতে পাচ্ছে না বোধহয়। ভেতর থেকে টুংটাং আওয়াজ পাওয়া যাচ্ছে। অরুণদার দিকে তাকালাম, মুখ নামিয়ে খাচ্ছেন। আচ্ছা, এই বোবায় ধরা তো একটা ভয়ঙ্কর রোগ। সত্যি কি এখানে এসে উনি বাঁধিয়েছেন রোগটা? হতেও পারে, হয়তো সত্যি এখানে অর্থাৎ এই বামনচকে এসে। উত্তরবঙ্গে এই ছোট গ্রামটায় আমাদের অর্থাৎ আমার আর অরুণদার আগমন অফিসের বিশেষ কাজে। খোলসা করে বলতে গেলে ল্যান্ড সার্ভের কাজ। আমরা কলিগ নই। অরুণদা আমাদেরই ডিপার্টমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ার। বয়স এবং অভিজ্ঞতায় আমার চেয়ে বেশ বড়। কোম্পানি এখানে একটা টি ফ্যাক্টরি খুলতে চায়। সাইট এই গ্রাম থেকে বেশি দূরে নয়, হাঁটা পথেও যাওয়া যায়, আলস্য করলে ভ্যানে করেও। 10 দিনের সময় এবং সব ইকুইপমেন্ট হাতে করে আমরা দিন 5 হলো এখানে এসেছি। সদর শহর এখান থেকে খুব বেশি দূরে নয়। এই গ্রামের প্রান্তে একটা ছোট্ট অথচ সাজানো গোছানো ছিমছাম একটা একতলা বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে একটা হোমস্টে। বর্ষাকালে ট্যুরিস্ট আসে এই দিকটায়। তার কারণ এই গ্রামের কিছু দূর দিয়েই বয়ে গেছে মূর্তি নদী। চারিদিক জঙ্গলে ঘেরা বেশ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটার। বাড়ির ছাদে দাঁড়ালে দূরে আবছা পাহাড় দেখা যায়। এই যে আমাদের জন্য এত সুস্বাদু মাংস রান্না করেছে যে লোকটি, রাখহরি বর্মন, ইনি এখানকার কেয়ারটেকার। বাড়ির মালিক থাকেন শিলিগুড়িতে। বাড়িটা একটু জঙ্গল ঘেঁষা, ফলে শহরের হইহট্টগোল থেকে পরিবেশটা বেশ নিরিবিলি। বাড়িটাও বেশ বড়, প্রশস্ত দুটো ঘর। একটা আমি দখল করেছি, অন্যটা অরুণদা। রান্না এবং টুকটাক 5 মাস খাটার জন্যে একাই রাখহরি যথেষ্ট। একসাথে একটা পার্টিকেই ভাড়া দেওয়া হয় এই বাড়ি। তাই বর্তমানে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। 5টা দিন বেশ ভালোই কাটলো আমাদের। জীবনযাত্রা অনেক মন্থর হয়ে এসেছে। কানে অনাবিল শান্তি। শহুরে মানুষদের এই হয় গ্রামে এলে। নতুন করে বাঁচতে শেখে তারা। বুক ভরে টেনে নেয় নির্মল অক্সিজেন। আর এখানে গাছের সেই অর্থে অভাব নেই। চারিদিকে সবুজ, দূরে 3-4টে করে ঘরবাড়ি। ছোট্ট একটা গ্রাম বামনচক। আমাদের বাড়ির ঠিক পেছনের দিক থেকেই যে জঙ্গলটা শুরু হয়েছে, এই জঙ্গলের মধ্যে দিয়ে একদিন গিয়েছিলাম মূর্তি নদীর ধারে। ওহ, সারা দিন বসে থাকা যায়, এমনই সুন্দর পরিবেশ। আমরা রোজ সকালে ব্রেকফাস্ট করি, কখনো হেঁটে বা কখনো ভ্যানে করে সাইটে যাই। অরুণদা যন্ত্রপাতির রিডিংয়ের কাজটা সামলান, আর আমি তাকে সাহায্য করি। আমার কাজটা সারাদিন পর ফিরে এসে রাতে খাওয়া দাওয়া করে গভীর রাত অবধি ল্যাপটপ নিয়ে বসে নকশা টকশা আঁকতে হয়। কোম্পানিকে রিপোর্ট জমা করতে হয় সারাদিনের কাজপত্র বুঝিয়ে। ব্যাস, এই হলো কাজ। আমার কখনো কখনো গোটা একটা রাত কাভার হয়ে গিয়েছে এই 5 দিনের মধ্যে ল্যাপটপ নিয়ে বসে। বিকেলে অরুণদা বাড়ির লাগোয়া বিশাল গাছগুলোর মধ্যে দিয়ে পায়চারি করেন, আর আমিও একটু গ্রামটার এদিক ওদিক ঘুরে দেখি। ফিরে এসে নিজের ঘরের ব্যালকানিতে রাখহরির বানানো কড়া কফি নিয়ে বসে থাকতে থাকতে সামনের জঙ্গলটার দিকে চেয়ে থাকি মাঝে মধ্যে। জঙ্গলটা তেমন ঘন না হলেও রাত নামলে কেমন যেন ছমছমে হয়ে যায়। এমনকি একটা ঝিঁঝি পোকাও ডাকে না। এবং একটা আশ্চর্য ব্যাপার হলো এই যে বিকেলের পর থেকে এই জঙ্গলের দিকটা থেকে একটা গা গোলানো বুনো ফুলের মতো গন্ধ ভেসে আসে। আর রাত বাড়লে তীব্রতর হয় গন্ধটা, মাথা ভার হয়ে আসে। দ্বিতীয় দিনেই পেয়েছিলাম গন্ধটা। রাখহরিকে জিজ্ঞেস করাতে সে কেমন যেন চোখ বড় বড় করে বলেছিল, এই দাদা বাবু, আপনারা ওই গন্ধ পেয়েছেন? ওর কথার কিছু মাথামুন্ডু বুঝতে না পেরে জিজ্ঞেস করেছিলাম। অরুণদা পেয়েছেন কিনা বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি কিন্তু পেয়েছি। এই কিসের গন্ধ ওটা? রাখহরি কিছু একটা বলবে বলবে করেও এড়িয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। আমতা আমতা করে বলেছিল, তেমন কিছু না বাবু, জঙ্গলের মধ্যে একটা গাছ আছে। ওই বর্ষাকালে একটা জংলা ফুল হয় ওই গাছে, সেইটারই গন্ধ। বেশিক্ষণ শুকলে মাথা জিমজিম করে, নেশা লেগে যায়,
তবে খারাপ কিছু না। এই বলে তাড়াহুড়ো করে রাখহরি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। যেন কিছু একটা বলতে চায় না। আমিও বেশি ঘাঁটাইনি। সামান্য একটা বনফুলের গন্ধ নিয়ে মানুষকে কত উত্ত্যক্ত করা যায়। তাছাড়াও গন্ধটা সত্যিই মাথায় ঝিমঝিমে ভাব ধরিয়ে দেয়। তাই বাধ্য হই 7টার পর জানলাটা বন্ধ করে দিই রোজ। কে জানে অরুণদা এই গন্ধ পান কিনা। জিজ্ঞেস করব করেও জিজ্ঞেসও করিনি। এমন কিছু গুরুতর ব্যাপার নয় তো এটা। তবে এসবের চেয়ে ঢের আশ্চর্যের বিষয় হল অরুণদার দিন 3 ধরে এমন গম্ভীর আচরণটা। ভদ্রলোক খুবই দিলখোলা প্রকৃতির মানুষ। বয়সে বড় হলেও তার মধ্যে একটা বন্ধুসুলভ স্নেহ কাজ করে আমার জন্যে। সব সময় হাসি খুশি এহেন মানুষটাকে গত 3 দিন ধরে বেশ অপ্রতিভ দেখাচ্ছে এবং কিছুটা আত্মবিস্মৃত। তিনি সবসময়ই যেন মুষড়ে রয়েছেন কোনো একটা কারণে। কারণটা যে কি তা বুঝতে পারিনি এতদিন, জিজ্ঞাসাও করতে পারিনি। পাছে আবার তিনি যদি কিছু মনে করেন তো আমার এই কৌতূহলের নিরসন যে অরুণবাবু স্বয়ং করবেন এবং আজ রাতে ডাইনিং টেবিলে বসে, এটা আমার আশার বাইরে ছিল। ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম তিনি বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত এবং খানিকটা আতঙ্কিত। অনেকক্ষণ বাইরে চুপচাপ তাকিয়ে থাকার পর মুখ ঘুরিয়ে তাকালাম অরুণদার দিকে। আমি তাকে আশ্বস্ত করার জন্য বললাম, ঠিক কি হচ্ছে আপনার সঙ্গে? মানে আপনি চাইলে আমাকে সব বলতে পারেন। আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। দেখুন, আমি এসবের তেমন ভালো করে কিছু না বুঝলেও অন্তত আমাকে বললে আপনার খানিকটা স্বস্তি হবে। অরুণদা এবার আমার মুখের দিকে তাকালেন। গোটা বাড়িটায় আলো বেশ কম। লো ভোল্টেজের হলুদ বাতি জ্বলে ঘরের সর্বত্র, এমনকি শোয়ার ঘর দুটোতেও। ডাইনিং রুমটা আধো অন্ধকার হয়ে রয়েছে। সেই আধো আলোতেই কিনা বলতে পারবো না, কিন্তু অরুণদার চোখের দিকে তাকিয়ে তার দৃষ্টি শূন্য মনে হলো। তারপর বলতে থাকলেন, আমরা এখানে এসেছি গত শুক্রবার, তাই তো? প্রথম 2 দিন বেশ কাটলো জানো, সব ঠিকই ছিল। বরং কলকাতার হইচই থেকে বেরিয়ে এখানে নিরিবিলিতে বেশ ভালোই লাগছিল। শরীরটাও চাঙ্গা বলে মনে হচ্ছিল বেশ। সমস্যাটা শুরু হলো রবিবার রাত থেকে। হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি। ওই দিন বিকেলে আমি রোজকার মতো আমাদের এই বাড়ির লাগোয়া জঙ্গলটায় একটু ইভিনিং ওয়াক করতে গেছিলাম। স্মৃতি বিভ্রম আমার হয় না নিখিলেশ, কিন্তু বিশ্বাস করো গিয়েছি তা পরিষ্কার মনে আছে। কিন্তু সেখানে গিয়ে কি করলুম, কতক্ষণ ছিলুম, কিভাবে এখানে আবার ফিরে এলুম, আমি তা কিছুতেই মনে করতে পারছি না। কিন্তু রাত অবধি মাথাটা ভার হয়েছিল, এইটুকু স্পষ্ট মনে আছে। অরুণদা খানিকটা থামলেন। আমার মাথার মধ্যেও কি একটা প্রশ্ন এসেও যেন আবার ধোঁয়াশার মতো মিলিয়ে গেল। কিসের সাথে একটা যেন মিল পেয়েও পেলাম না, কি একটা যেন জিজ্ঞেস করতে গিয়েও করলাম না, বরং মুখ থেকে বেরোলো, তারপর বলুন। অরুণদা খানিকটা মাংস ছিঁড়ে মুখে নিয়ে চিবোতে চিবোতে বললেন, এরপর আসি আসল ঘটনায়। আগেই বলেছি, সময়টা আমার ঠিক খেয়াল থাকে না। সেদিন গভীর রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল জানো নিখিলেশ, আমার সাথে ওই সময়টুকু যা যা ঘটে তা হয়তো অবচেতন মনেই ঘটে। কিন্তু আশ্চর্যের কথা কি জানো, ওই সময়টুকু কেটে যাওয়ার পরই ঘুমটাও ভেঙে যায় এবং পুরো ব্যাপারটা বড় আসল বলে মনে হয়। দুঃস্বপ্ন বলেও ভাবতে পারি না, যেন সত্যি ঘটনাটা ঘটেছে আমার সাথে এই মাত্র। এই সময়টায় বড় অসহায় লাগে। কাউকে ডাকতে পারি না, চুপচাপ নিঃসাড় হয়ে পড়ে থাকি বিছানায়।
কথা বলার চেষ্টা করি, মুখ থেকে কোনো শব্দ বের হয় না। তারপর তারপর কেমন একটা যেন অজানা ভয় যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে নিখিলেশ। হ্যাঁ হ্যাঁ, ওভাবে তাকিও না। ভয়, ভয়, সেই অনুভূতিটার নাম একমাত্র ভয়। অরুণদার মুখের অভিব্যক্তি দেখে আমার কেমন যেন করুণা হলো। হঠাৎ করে বাবার মুখটা মনে পড়ে গেল। আমার বাবারও এমন স্লিপ প্যারালাইসিস হতো। ঘুমের ঘোরে মাঝে মধ্যেই অদ্ভুত সব শব্দ করে গোঙাতেন। আমি ভয়ে বাবার কাছে ঘুমোতাম না। মাকে দেখতাম মাঝে মধ্যেই অনেক রাতে উঠে বাবাকে ধাক্কা মেরে জাগিয়ে দিচ্ছেন। তারপর বাবা উঠে ধাতস্থ হতে অনেকটা সময় লেগে যেত। জল খেতেন ঢকঢক করে। জাগিয়ে দিলে নাকি ব্যাপারটা ঠিক হয়ে যায়, না হলে নাকি ওই অবস্থায় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। অরুণদা বিপত্নিক, তার অবস্থাটা ভেবে আমার সত্যি খারাপ লাগলো। আমার বাবার পাশে না হয় আমার মা থাকতেন ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য, কিন্তু অরুণদা তো একা একা ঘুমন। এখানেও এবং বাড়িতে ফিরে গেলেও গড়িয়াহাটের নিজের ফ্ল্যাটেও একা একাই ঘুমাবেন। তার কথা যদি সত্যি হয়, অর্থাৎ তিনি যদি এখানে এসেই বিশেষ রোগটি বাঁধিয়েও থাকেন, তাহলে এ তো বড় চিন্তার বিষয়। কোনোদিন রাতে যদি কিছু হয়ে যায়। অরুণদার ডাকে আমার হুঁশ ফিরল। কি ভাবছো নিখিলেশ? অন্যমনস্ক মনে হচ্ছে। নিজের মধ্যে ফিরে এলাম। আমতা আমতা করে বললাম, হ্যাঁ, না না, কিছু না অরুণদা, আপনি বলুন, আমি শুনছি। তা আপনি সেদিন বাগান থেকে ফিরলেন, তারপর কি হয়েছিল? হ্যাঁ, তো সেদিন রাতে ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার মনে হলো যে আমার হাত পা যেন কেউ খাটের সাথে বেঁধে রেখেছে। চাইলেও নড়তে পারছি না। অসহ্য রকমের গরম লাগছিল। আমি বুঝতে পারছিলাম যে ঘেমে বিছানা ভিজে গেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। খুব তেষ্টা পেয়ে গিয়েছিল। হাতের সামনে জল থাকলে খুব ভালো হতো। কিন্তু তুমি তো দেখেছ, আমার খাটের থেকে টেবিলটা বেশ খানিকটা দূরে। মুখ দিয়ে শব্দ করতে চাইলাম, গোঙানি ছাড়া কিছুই বেরোলো না। ঠিক বোবার মতো বুকের ওপরে একটা অসহ্য চাপ টের পাচ্ছিলাম। এইটা সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা নিখিলেশ। উফ, পাগলের মতো ছটফট করছিলাম। এই বর্ষার রাতেও ঘেমে স্নান করে যাচ্ছিলাম। বিছানার চাদরটাকে আঁকড়ে ধরছিলাম, কিন্তু তবুও গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। এতক্ষণ অবধি আমার চোখ আধ বোঝা হয়েছিল। হঠাৎ করে চোখ পড়ল ঠিক নাক বরাবর। এটুকু আমার স্পষ্ট মনে আছে নিখিলেশ। মনে হলো ঠিক আমার বুকের ওপরে হাঁটু গেড়ে কি যেন একটা বসে রয়েছে। অদ্ভুত রকমের ঢ্যাঙা কালো একটা শরীর। মানুষের হাত পা এত সরু হয় আমার জানা ছিল না। তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হলো তার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে বিড়ালের মতো, আর তার চোখের দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ। সরু হাত দুটো শূন্যে লক লক করছে। সে যেন এখনই আমার টুটিটা চেপে ধরবে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে এক মারাত্মক অসহায়তা। 1 মিনিটেরও কম সময় স্থায়ী হলো সম্পূর্ণ ঘটনাটা। কিন্তু তুমি বিশ্বাস করবে না, এই অতি অল্প কয়েকটা মুহূর্ত আমার কাছে একটা বছর মনে হয়েছিল। তারপর কয়েক মিনিট একটা আড়ষ্টতার মধ্যে দিয়ে কেটে গেল। আস্তে আস্তে আমার পূর্ণ চেতনাটা ফিরে আসছিল যেন। চোখের ঝাপসা ভাবটা কমে আসছিল। ধীরে ধীরে সমস্ত শরীরটাই নাড়াতে পারছিলাম। কেবল গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মিনিট খানেকের ব্যাপার। তারপর আবার সব ঠিকঠাক। আমি আবার স্বাভাবিকভাবেই কথা বলতে পারলাম। নিজের মনেই কথা বলতে গিয়ে বুঝলাম
গলাটা কেমন যেন বসে গিয়েছে। ঠিক কেউ কেউ গলা টিপে ধরে রাখলে ভোকাল কর্ড যেমন বেশ অনেকক্ষণ কাজ করে না, ঠিক তেমন। দুবার কেশে গলাটা পরিষ্কার করার চেষ্টা করলাম, বুকের ব্যথাটাও আর নেই। কিন্তু যেটা রয়ে গেল সেটা হলো আতঙ্ক। তার জেরে ঘুম হলো না সেই রাতে, এবং এবং ওটা ছিল সূত্রপাত। তারপরে এই 3 দিন ধরে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। যখনই গভীর ঘুমে তলিয়ে গিয়েছি, ঘুম ভেঙেছে ওই মূর্তিমান আতঙ্কের হাতছানিতে। প্রতিদিন একই ঘটনা। ঘুমোতে গেলেই ওই ব্যাপারটার সম্মুখীন হওয়ার ভয়ে রোজ আলো জেলে শুয়েছি, কারণ আলোতে আমার ঘুম হয় না। কিন্তু প্রতি রাতেই আমি ঘুমিয়ে পড়েছি, এবং রোজ ওই বিভৎস মূর্তি আমার ঘুমের মধ্যে। বলতে বলতে শিউরে ওঠেন প্রবীণ ভদ্রলোক, 2 হাতে চোখ ঢেকে ফেলেন। খাওয়া প্রায় হয়ে গিয়েছে। আমি এতক্ষণ ভ্রু কুঁচকে শুনে যাচ্ছিলাম তার প্রত্যেকটি কথা। ভদ্রলোককে দেখে কেমন যেন মায়া হলো আমার। তিনি যে এক বর্ণ বাড়িয়ে বলেননি তা তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে। ছোটবেলায় বাবা যখন ঘুম ভেঙে এমন গোঙাতেন, আমি চোখ বড় বড় করে দেখতাম। তখন আমার ভয় কাটানোর জন্য মা বলতেন, ভয় পাসনি খোকা, কিছুই না, আসলে তোর বাবাকে বোবায় ধরেছিল। যা যা যা, গিয়ে শুয়ে পড়। পরে বড় হয়ে এই স্লিপ প্যারালাইসিসের কথা জেনেছি। তবে রোগী এত কিছু ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় তা সত্যি জানতাম না। বুকের উপরে কেউ বসে, উফ, কি সাংঘাতিক। থম মেরে বসে রইলাম খানিকক্ষণ। হাতে মাংসের ঝোল শুকিয়ে যাচ্ছে। কি বললে ভদ্রলোক শান্তি পাবেন, স্বস্তি পাবেন আমি জানি না। অরুণদাই আবার মুখ খোলেন। দেখো নিখিলেশ, তুমি হয়তো ভাবছো এই বোবায় ধরা ব্যাপারটা আর এমন কি, এ তো অনেকেরই হয়। হ্যাঁ, তুমি ভাবতেই পারো হঠাৎ করে আজ রাতে খেতে বসে তোমায় এত কথা বলছি কেন। ভাবাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা দুভাবে অন্যরকম। প্রথমত এইখানে এসেই অকস্মাৎ ঘটনাটা ঘটা, এবং দ্বিতীয়ত এই ঘটনার দীর্ঘস্থায়ী রেশ এবং বাস্তব বলে প্রতীয়মান হওয়া। দেখো, আমি শুনেছি যাদের স্লিপ প্যারালাইসিস আছে তারা ঘুম ভেঙে যাওয়ার পর বুঝতে পারে যে দৃশ্য তারা দেখেছে তা বাস্তব নয়, একটা ফেজ মাত্র। কিন্তু আমার ক্ষেত্রে তা হচ্ছে না নিখিলেশ। মনে হচ্ছে যেন এই সময়টুকুতে আমি সশরীরে সচেতন বর্তমান, যেন আমি ওই সময়টুকুতে ঘুমিয়ে নেই। চর্মচক্ষে দেখছি ওই বিভৎস অবয়ব আমার বুকের উপরে বসে আমার গলা টিপে মারতে চাইছে। এই সময় আমি ঘুমিয়ে থাকি না নিখিলেশ, সত্যি বলছি। সজ্ঞানে নিজের চোখে সব দেখতে পাই, শুধু প্রকাশ করার ক্ষমতা থাকে না। অরুণদা উত্তেজনায় কেঁপে উঠছেন মাঝে মধ্যে। ভদ্রলোক যেভাবে ঘামছেন তাতে আমার কপালে বেশ খানিকটা চিন্তার ভাঁজ পড়ল। আমি পরিবেশটা হালকা করার জন্যে তাকে বৃথা আশ্বাস দিলাম, ও হয়তো তেমন কিছু না, আপনার হয়তো একটু বেশি পরিমাণে হচ্ছে ব্যাপারটা। আসলে নতুন জায়গা তো, শরীরে হয়তো কোনো অসুবিধা হচ্ছে মানিয়ে নিতে, কিংবা ঠিক মতো ঘুম হচ্ছে না। আচ্ছা অরুণদা, আপনি রাতে কটা নাগাদ ঘুমোতে যাচ্ছেন? বিজ্ঞ ডাক্তারের মতন প্রশ্ন করা হয়ে গেল। তবু অরুণদা শান্তভাবে উত্তর দিলেন, এই ধরো 10:30। বাড়িতেও এই টাইমে ঘুমোতে যাই আমি। বোঝই তো, বয়স হচ্ছে, এখন ঘুমের টাইমটা অন্তত ফিক্সড না করতে পারলে হয় না। মাথা নেড়ে বললাম, আর এই ঘটনাটা আপনার সাথে কখন হয়? তাও ধরুন আন্দাজ। না,
ঠিক বলতে পারবো না, তবে ওই ধরো 2 থেকে 3টের মধ্যে। গম্ভীর হয়ে বাঁ হাত দিয়ে গাল চুলকালাম। আবারও সান্ত্বনা দেবার মতো করে বললাম, আপনি এ নিয়ে এত ভাববেন না অরুণদা। কলকাতা চলুন, আমি নিজে একদিন আপনার সঙ্গে বিকেলে নাম করা একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখিয়ে নিয়ে। শেষ করতে পারলাম না। কথাটা শুনেই অরুণদা কেমন অদ্ভুতভাবে তাকালেন। তার চোখের দৃষ্টি যেন বলতে চাইল, তুমি কি আমাকে পাগল ভাবছো নিখিলেশ? আর বলতে পারলাম না। আর কি বা বলবো? কতই বা শিশুদের মতো প্রবোধ দেব এই অসহায় প্রবীণকে। তার মুখের দিকে তাকিয়ে স্পষ্টই বুঝতে পারছি তিনি যে মানসিক পীড়নের মধ্যে দিয়ে যাচ্ছেন তা আমার বা অন্য কোনো মানুষের পক্ষে বাইরে থেকে অনুমান করা অসম্ভব ব্যাপার। দুজনেরই খাওয়া হয়ে গিয়েছিল। রাখহরি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। জিজ্ঞেস করলো, খাওয়া হয়ে গিয়েছে দাদাবাবুরা? আমি বাসন তুলে নেব? আমি সম্মতি জানিয়ে উঠে পড়লাম। বেসিনের দিকে এগিয়ে গিয়ে হাতটা ধুয়ে নিলাম দুজনেই। হাতটা মুছে অরুণদা আমার কাঁধে একটা হাত রাখলেন। মুখে তার বিষণ্ণ একটা হাসি লেগে বললেন, শোনো নিখিলেশ, বয়সে তুমি আমার ছেলের মতো। তোমাকে তো সবটাই নির্দ্বিধায় বললুম, তাই একটা অনুরোধ করব, রাখবে? তার করুণ দৃষ্টি চোখ এড়ায় না আমার। অনুরোধ কি বলছেন দাদা? আদেশ করুন। এই সময় আপনার সামান্যতম উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি বলুন, বলুন কি করতে পারি আপনার জন্য। অরুণবাবুর মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল কিছুক্ষণের জন্য। ডাইনিং রুমটা পার হয়ে ঘরের দিকে আমায় নিয়ে হাঁটতে থাকেন তিনি। দেখো, আমার যখন এমনটা হয় তখন নিজেকে বড় বড় অসহায় মনে হয়। মনে হয় চিৎকার করে কাউকে ডাকি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তাই তাই যদি তুমি কিছু মনে না করো, তুমি আজ থেকে বাকি কটা দিন আমার ঘরে শুতে পারবে। 2টো বিছানা তো আছেই। নিশ্চয়ই থাকবো, কেন নয়। আপনি ঘরে যান, আমি আমার কাজের জিনিসপত্র নিয়ে আসছি এক্ষুনি। ভদ্রলোককে প্রসন্ন দেখালো। কপাল থেকে চিন্তার রেখাগুলো দূর হয়ে গেল। বহুক্ষণ বাদে মুখে হাসি ফুটে উঠল। দেখো, তোমার কাছে কোনো সংকোচ না করেই বলছি, এখন রাতে ঘুমোতে গেলেই আমাকে একটা আতঙ্ক চেপে ধরে। তুমি থাকলে আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আর তো কটা দিন মাত্র। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি এমনি অনেক রাত অবধি জেগে থাকি। আমার আপনার ঘরে থাকতে কোনো অসুবিধাই হবে না। আপনার যদি কোনো অসুবিধা হয়, গোঙানির শব্দ পেলে আপনাকে জাগিয়ে দেব আমি। ভদ্রলোক একটা কৃতজ্ঞতার হাসি হেসে নিজের ঘরে চলে গেলেন। আমি নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যেই ল্যাপটপ আর কাগজপত্র নিয়ে তার ঘরে চলে এলাম। অরুণদার ঘরে ঢুকতেই প্রথম যে জিনিসটা আমায় ধাক্কা দিল তা হলো সেই বুনো ফুলের গন্ধটা। হ্যাঁ, যে গন্ধটা আমি ব্যালকানিতে সন্ধ্যের পরে কিংবা জানলা খোলা থাকলে নিজের ঘরের মধ্যে অনুভব করতে পারতাম। যে গন্ধটার কথা আমি রাখহরিকে জিজ্ঞেস করেছিলাম, সেই গন্ধটা। নিজের ঘরে জানলাটা সন্ধে হলে বন্ধ করে দিই বলে আমার ঘরে প্রবেশ করতে পারে না, কিন্তু অরুণদার ঘরে ঢুকতেই সেই গন্ধ যেন আমার মুখে চোখে ঝাপটা মেরে গেল। 2টো খাট এই ঘরে। একটা ঘরের কোণে জানলার কাছে, সেখানে অরুণবাবু শোবেন। অপরটা বিপরীত দিকে দরজার কাছে। ওটা এতদিন ফাঁকাই ছিল, আজকে রাতে আমার কাজে লাগবে। অরুণবাবুর খাটের কাছের জানলাটা খোলা। আজকের সন্ধেবেলায় ভালোই বৃষ্টি হয়েছে। জোলো হাওয়া ঘরে ঢুকছে ফিন ফিন করে। সেই সঙ্গে সেই বাতাসে ভর করে সেই বুনো ফুলের গন্ধ ঘরটাকে মাতিয়ে রেখেছে।
অমন নাক উঁচু করে কি শুঁকছ নিখিলেশ? বাথরুম থেকে বের হতে হতে বললেন অরুণদা। কিছু না অরুণদা, তেমন কিছু না। আচ্ছা, আপনি এত কড়া গন্ধের মধ্যে ঘুমন কি করে বলুন তো? গন্ধ? কিসের গন্ধ? অরুণদা ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। আপনি গন্ধটা পাচ্ছেন না? ওই বুনো ফুলের গন্ধটা। বিছানা ঝাড়তে ঝাড়তে অরুণদা বললেন, কি বলছো বলো তো হে নিখিলেশ? মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? কোথায় গন্ধ, কিসের ফুল? আর তুমি তো জানো এখানে কেমন ভয়াবহ মশা। সারা সন্ধে থেকে অল আউট জেলে রাখি। রাতে শোয়ার আগে জানলা খুলে একটু ঘরটা ঠান্ডা করে নি, না হলে একটা গুমোট ভাব হয়। বেশ ভালো করেই বুঝলাম অরুণদা এই গন্ধটা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। কিন্তু আমার একই সঙ্গে মনে পড়ল রাখো হরির নিষেধাজ্ঞা। এই ফুলের গন্ধ পেলেই জানলা বন্ধ করে দিতে বলেছিল রাখো হরি। এই ফুলের গন্ধ নাকি মাথা ভার করে, ফুলের গন্ধ নাকি নেশা ধরায়। আমার মাথায় চট করে একটা বিদ্যুতের ঝিলিক মতন খেলে গেল কথাটায়। আরে তাই তো, নেশা, ওই বুনো ফুলের গন্ধের নেশা। এই নেশাতেই হয়তো অরুণবাবু রাতের বেলায় ভুলভাল দেখেন। আমার ঘরের জানলা বন্ধ থাকে বলে আমার সেই রকম কোনো অভিজ্ঞতা হয়নি এখনো অবধি। রাখহরি বলেছিল রাত বাড়লেই ফুলের সৌরভ বাড়ে। আরে এটা আগে কেন মাথায় আসেনি? অরুণদা জানলা খুলে রেখে ঘুমন বলেই হয়তো এমনটা হয়। নিজেকেই নিজে পিঠ চাবড়ে দিতে ইচ্ছে করল। তবে অরুণদাকে এত কিছু খুলে বললাম না, বললে এখন হয়তো অনেক কিছু খুলে বোঝাতে হবে। ওর বিছানার পাশে জানলাটা বন্ধ করে দিলেই তো ঝামেলা চুকে যায়। আমি অরুণদার খাটের কাছে এগিয়ে গেলাম, জানলা দুহাতে টেনে নিয়ে বললাম, অরুণদা, আজকের রাতটা আপনি জানলা বন্ধ করে শোবেন। অবাক হয়ে তিনি তাকালেন আমার দিকে। জানলা বন্ধ করলে তো আমার ঘুম আসা মুশকিল। আর দেখো এখনই ঘরটা কেমন গুমোট হয়ে যায়। হবে না অরুণদা, এতক্ষণ তো খোলাই ছিল, ঘর যথেষ্ট ঠান্ডা হয়েছে। আর আজ বৃষ্টি হয়েছে ভালো, পাখা চালিয়ে শোবেন, ঘরের আলো বন্ধ করে, দেখবেন ভালো ঘুম হবে। আরে আমি আছি তো জেগে, আমার কথা শুনুন প্লিজ। অরুণদা জোরাজুরি করার মানুষ নন। কান ঝাঁকিয়ে বললেন, ভালো, তাই করা যাক। আমি শুয়ে পড়লাম, বুঝলেন? গুড নাইট। তাহলে লাইট নিভিয়ে দিই। সোফায় বসে ল্যাপটপটা খুলে হেসে বললাম, গুড নাইট, ঘুমন, আমি জেগে আছি। ঘড়িতে ঠিক রাত 10:30 বাজছে। অরুণবাবু ঘুমোতে গেলেন। আমার কথায় ঘরের আলোটাও নিভিয়ে দিয়েছেন তিনি। আমি ছোট্ট রিডিং ল্যাম্প জেলে কাগজপত্র নিয়ে দ্বিতীয় খাটে উঠে আরাম করে বসে গেলাম। আজ অনেকগুলো গ্রাউন্ড রিপোর্ট তৈরি করে অফিসে পাঠানোর ছিল। ঘাড় গুঁজে কাজ করতে করতে বুঁদ হয়ে গিয়েছিলাম ল্যাপটপের মধ্যে। যখন মাথা তুললাম তখন 3:45 বাজে, প্রায় ভোর। মাথা ধপধপ করছে। মুখ তুলে দেখলাম অরুণদা পরম শান্তিতে নিদ্রা যাচ্ছেন। অর্থাৎ আজকে কোনো রকম অ্যাটাক হয়নি তার। আমার ধারণাটাই ঠিক তাহলে। মুখে একটা প্রসন্ন হাসি খেলে গেল আমার। তাহলেও সব রোগ ব্যাধি কিছুই না, বুনো ফুলের গন্ধের নেশাটাই হলো আসল। প্রকৃতির কত কিছুই আমাদের অজানা। ফুলের গন্ধেও হ্যালুসিনেশন তৈরি হতে পারে আমার জানা ছিল না। ল্যাপটপ বন্ধ করে উঠে পড়লাম। একটা সিগারেট ধরিয়ে বাইরে চলে গেলাম। আজও বৃষ্টি নেমেছে। একদম বারান্দার খোলা অংশটাতে এসে এক কোণ ঘেঁষে জ্বলন্ত সিগারেটটা নিয়ে দাঁড়ালাম। শেষ রাতের বৃষ্টি বড় উপভোগ্য। যদিও বৃষ্টিটা মুষলধারে হচ্ছে না, ঝিরিঝিরি একটানা অক্লান্ত বর্ষণ। আমার ডান দিকে বাগান। সেই বাগানটাই ঘুরে গিয়েছে বাড়িটার ব্যাক ইয়ার্ডে, জঙ্গলের দিকে। বাগান বলা হলেও যদিও সেখানে বাহারি ফুলের গাছপালা কিছু নেই, বেশিরভাগই আগাছা। রাখহরি বাড়িটা যত্ন নিলেও বাগানটার যে যত্ন একেবারেই নেওয়া হয় না তা বোঝা যায় একবার নজর বোলালেই। এদিক ওদিক ইতস্তত আগাছার ঝোপ গজিয়েছে। সিগারেটের ধোঁয়াটা ফুসফুসের ভেতরে যেতেই নার্ভগুলো হালকা হয়ে আসছিল ধীরে ধীরে। শেষ করে ফিল্টারটা ছুঁড়ে ফেলে ঘরের দিকে পা বাড়াতে যাব, এমন সময় বাগানের দিক থেকে
একটা খসখস শব্দে অতিমাত্রায় সজাগ হয়ে উঠলাম। হ্যাঁ, চকিতে ডান দিকে ঘাড় ঘোরালাম। হ্যাঁ, বাগানের ছোট ছোট ঝোপগুলোর থেকেই আসছে আওয়াজটা। বৃষ্টির শব্দ ছাপিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি খসখস শব্দ, যেন কেউ দুটো সিরিজ কাগজ একসঙ্গে ঘষছে। আওয়াজটা কিসের মোটেই বুঝতে পারলাম না, তবে বাইরে বেরিয়ে দেখার সাহসও হচ্ছিল না। কোনো একটা অজানা কারণে আমার হাত পা জমে আড়ষ্ট হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। সেই অনুভূতিটা যে কি বুঝতে পারছিলাম না ঠিক করে। কতক্ষণ এভাবে ঝোপের দিকে তাকিয়েছিলাম জানি না। হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে আমার চোখের ভুল নাকি অন্য কিছু জানি না, কিন্তু কিছু একটা অন্ধকারের চেয়েও অনেক বেশি অন্ধকার ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়ালো মুহূর্তের জন্য। তারপর বড় বড় পা ফেলে বাড়ির পেছন দিকটায় মানে জঙ্গলটার দিকে হারিয়ে গেল। আমার ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে গেল। কি ছিল ওটা? আমি আমি ভুল দেখলাম না তো? ওটা কি মানুষ ছিল, নাকি মানুষের মতো দেখতে অন্য কিছু একটা? মানুষ এত বড় বড় পা ফেলে দৌড়তে পারে? কতক্ষণ ওভাবে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম জানি না। হঠাৎ করে খেয়াল হলো, যে কারণে এখানে এমন মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছি সেই জিনিসটা আশেপাশে আর নেই, কোথাও নেই। এটা মনে হতেই দৌড়ে ভেতরে ঢুকে এলাম। ঘরে ফিরে দেখি অরুণদা তখনও ঘুমিয়ে আছেন। বিছানার ওপর বসে কপালটা আলতো করে টিপে ধরে রইলাম। কি ছিল, কি ছিল ওটা বাগানে? চোর ডাকাত পড়ল না তো? কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে অবচেতন মনে যা দেখেছি তার সাথে মানুষের শরীরের আকৃতির কোনো মিল নেই। এতক্ষণ কাজ করে মাথা বেশ ক্লান্ত হয়েছিল। নতুন চিন্তা ঢুকিয়ে তাকে আর বিব্রত করতে চাইলাম না। গা এলিয়ে দিলাম বিছানায়। খানিক পরেই ঘুম নেমে এলো চোখে। পরদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আমার। অত রাতে শুয়েও সেভাবে ঘুম হলো না, কেন কে জানে। 6:30টার সময় উঠে দেখি অরুণদা তখনও ঘুমিয়ে কাদা। আজ আমাদের সাইটে যেতে বেশ বেলা হবে, বেশি কাজ নেই, তাই আর ডাকলাম না। উঠে ডাইনিং রুমে এসে রাখহরিকে 1 কাপ চা দিতে বলার জন্য ডাকতে গিয়ে দেখি সে রান্নাঘরে নেই। বাইরে বেরিয়ে এলাম। বাগানে আসতেই দেখলাম রাখহরি বাড়ির পেছন দিকের জঙ্গলটার পানে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আমার পায়ের শব্দ পেয়ে এসে পেছনে তাকালো, হাসি মুখে জিজ্ঞেস করলো, কি দাদাবাবু, আজ এত সকালে? এমনিতেই রাতে ঘুমটা ঠিক ভালো হয়নি। তা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? রাখহরি আমার দ্বিতীয় প্রশ্নের জবাব না দিয়ে আমায় উল্টে প্রশ্ন করল। ঘুম হয়নি কেন দাদাবাবু? ওই বুনো ফুলের গন্ধে? মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরছিল, তার মধ্যে কালকে রাতের এই অদ্ভুত অভিজ্ঞতাটা। যদিও সেটা চেপে গিয়ে রাখহরিকে প্রশ্ন করলাম, আচ্ছা, ওই ফুলের গন্ধে কি এতটাই নেশা হয় যে হ্যালুসিনেশন মানে মানুষ উল্টোপাল্টা জিনিস দেখতে শুরু করে? রাখহরি আমার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো, মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করল, কি ভুলভাল জিনিস দেখেছেন দাদাবাবু? আমি দেখিনি, তবে অরুণদা দেখেছেন। সেদিন খেতে বসে আমায় বললেন ওনার নাকি এখানে রাতে এসে ঠিকঠাক ঘুম হচ্ছে না, তার কারণ ওনাকে নাকি রাতে বোবায় ধরে, আর এই রোগটা নাকি এখানে এসে বাসা বেঁধেছে তার শরীরে। কথাগুলো শুনে রাখহরির মুখটা মুহূর্তের জন্য কেমন যেন পাল্টে গেল। তারপর আবার নিজেকে সামলে নিয়ে বলল, বোবায় ধরেছে? উনি আপনাকে এইটাই বলেছেন? হ্যাঁ, কেন বলো তো? কিছু জানো কি এই ব্যাপারে তুমি? অরুণদা তোমাকেও কিছু বলেছেন নাকি? সন্দিগ্ধ 2 চোখে আমি তাকাই রাখহরির দিকে। রাখহরি মুখে হাসি ফুটিয়ে বলে, না 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 দাদাবাবু, উনি আমায় কিছুই বলেননি। তবে এখানে এলে বোবাই ধরা রোগে সবাইকেই পায়। মানে কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। একটু আলগা করে ধমক লাগাই ওকে। সেই আগের হাসিটাই মুখে বজায় রেখে রাখহরি বলে, আমি আপনাকে সবটা খুলে বলতেই পারি, কিন্তু আপনারা শহরের মানুষ, লেখাপড়া জানেন,
এসব বিশ্বাস করবেন তো? না হলে বেকার কথা খরচ করে কি লাভ বলেন দাদাবাবু? সবটা শুনে আমাকে পাগল বা নেশাখোরের জাতীয় কিছু একটা ভাববেন। এবার অধৈর্য হলাম আমি, গলার সুর চড়িয়ে বললাম, ওফ, এত কথা না বলে আসল কথাটা বলো। কি জানো সবটা খুলে বলো। বিশ্বাস অবিশ্বাসের কথা পরে। উনি আমার সিনিয়র হন, লোকটা সমস্যায় পড়েছে। যদি তোমার কথা শুনে কিছু উপকার করতে পারি। রাখো হরি খানিক দম নেয়। তারপর জঙ্গলের দিকে ফিরে ওদিকে আঙুল নির্দেশ করে আমায় বলে, এই যে জঙ্গলটা দেখছেন না দাদাবাবু, গোটা বামনচক গ্রামের লোক এই জঙ্গলটাকে এড়িয়ে চলে। এই জঙ্গলে কিছু ব্যাপার আছে, এমন কিছু ব্যাপার যা খুব অস্বাভাবিক। বৃষ্টির পরের দিনের সকালে রোদ উঠে ঝলমল করছে সবুজ গাছপালাগুলো। জঙ্গলটার উপরে হালকা একটা ধোঁয়াশার আস্তরণ বেশ মোহময়ী দেখাচ্ছে আকাশের গায়ে জঙ্গলের সীমারেখাটাকে। এমন মনোরম প্রাকৃতিক পরিবেশে কি এমন অস্বাভাবিকতা লুকিয়ে থাকতে পারে? প্রশ্ন করলাম, কেন এড়িয়ে চলে? কি আছে এখানে? বোবা, এটুকু বলেই চুপ মেরে গেল সে। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি দেখে আবার বলতে শুরু করলো, দাদাবাবু, আপনাকে সেই বুনো ফুলের গন্ধের কথা বলেছিলাম না? ওই গন্ধটার মধ্যে একটা অলৌকিক ব্যাপার আছে জানেন? আমি যেটুকু জানি তা আপনাকে বলছি। বিশ্বাস অবিশ্বাস আপনার উপর। ওই জঙ্গলে কিছু একটা থাকে জানেন তো? সেটা মানুষ না, কোনো জন্তু না। সেটা যে কি এই গোটা গ্রামের লোক জানে না। তবে সকলে জঙ্গলটাকে এড়িয়ে চলে ওই জিনিসটার ভয়ে। ওই জিনিসটা ঘুমন্ত মানুষকে আক্রমণ করে রাতের বেলায়। রাতের বেলায় ওই জিনিসটা শিকারে বেরোয়। রাতে যারা শোবার ঘরে জানলা খুলে ঘুমায় তাদের ঘরে ওই জিনিসটা ঢুকে পড়ে। ওটা যখন আক্রমণ করে তখন মানুষের ঘুম ভেঙে যায়, কিন্তু সে নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না। একটা দুঃস্বপ্নের মতো গোটা ব্যাপারটা। ওটা কি খেয়ে বেঁচে থাকে জানেন দাদাবাবু? আমাদের প্রাণ শক্তি, বা ভালো করে বললে মানুষের আত্মা। রক্তচোষা বাদুড় যেমন প্রতিদিন একটু একটু করে এসে গবাদি পশু শরীর থেকে রক্ত চুষে খায়, তারপর তাকে রক্ত শূন্য করে মেরে ফেলে। এই জিনিসটা অনেকটা সেই রকম জানেন দাদাবাবু। প্রতিদিন রাতে একটু একটু করে মানুষের সমস্ত প্রাণশক্তি টেনে নিতে থাকে। তারপর মানুষটা একদিন কোনো রোগ ব্যাধি ছাড়াই মরে যায়। চেহারাটা শুকিয়ে যায়, দেখে মনে হবে হাড়ের সাথে লেগে থাকা চামড়া। যে মানুষটাকে আক্রমণ করে সে বেচারাও জানতে পারে না তার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তার কেবল রাতের ওই দুঃস্বপ্নের সময়টুকুই মনে থাকে। দিনেও তাকে তাড়া করে বেড়ায় আতঙ্ক। তার কিছু করার থাকে না। আর যখন ওই জিনিসটা শিকারকে ধরে তখন তার নড়াচড়া, কথা বলা সবই বন্ধ হয়ে যায়। এজন্য এই গ্রামের মানুষজন ওই জিনিসটার নাম দিয়েছে বোবা। ওই যে আমরা বলি না বোবাই ধরা, তবে এটা কিন্তু সেই বোবাই ধরা রোগ না দাদাবাবু। এলাকার মানুষ জানে ওই জিনিসটা কতটা ভয়ঙ্কর, কত মানুষের প্রাণ নিয়েছে।
এই জন্য জঙ্গলের আশেপাশে যাদের বাড়ি তারা কেউ রাতে শোবার ঘরে জানলা খুলে ঘুমায় না, যতই কুকুর পচা গরম হোক না কেন। আর ওই যে বুনো ফুলের গন্ধটা, ওই গন্ধটা হলো মানুষকে নেশাগ্রস্ত করার অস্ত্র। ওটা কি ফুল আজ অব্দি না কেউ চোখে দেখেছে, না কেমন দেখতে সেটা সঠিকভাবে জানে। আদৌ ওটা কোনো ফুল কিনা সেটাও সঠিকভাবে আমরা কেউই জানি না, কেবল গন্ধটা অনেকেই পেয়েছে। ও গন্ধ বেশিক্ষণ ধরে শোঁকার অর্থ হলো বোবার বশবর্তী হয়ে পড়া। সন্ধ্যা নামলেই জঙ্গল থেকে ওই গন্ধটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। মাতাল করে দেওয়া গন্ধ, পাগল করে দেওয়া গন্ধ। যারা জানে তারা জানে নতুন মানুষ বিপদে পড়ে। ওই গন্ধ মানুষকে নিস্তেজ করে তোলে, বেহুশ মাতালের মতো। ঠিক একজন নেশাগ্রস্ত মানুষকে আক্রমণ করা যেমন খুব সহজ, ওই ফুলের গন্ধেও মানুষ চেতনাহীন হয়ে পড়লে তখনই বোবা আক্রমণ করে। ওই জাঁজালো করা গন্ধটার সাথে বোবার সম্পর্ক আছে। অরুণ দাদাবাবু বোধ হয় ঘরের জানলা খুলে রেখে ঘুমোতেন, তাই এমনটা হয়েছে। এই বাড়িটা তো জঙ্গলের একেবারে সামনে, আর ওনার ঘরটা তো। রাখহরি চুপ করল, মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছে সে। আমি সবটা শুনে মাথা চুলকে কি বলবো ভেবে না পেয়ে শেষে জিজ্ঞেস করলাম, রাখহরি, তুমি সকালবেলা আমাকে এইসব গাঁজাখুরি গল্প শুনে কি লাভ পেলে বলো তো? রাখহরি এবার তির্যক দৃষ্টিতে আমার দিকে তাকালো, মুখে একটা কঠিন হাসি ফুটিয়ে বলল, জানতাম দাদাবাবু বিশ্বাস করবেন না। আসলে দিনের আলোয় এসব কেউই বিশ্বাস করতে চায় না। আছেন তো আরো 2 দিন, থাকুন, আরো 2টো রাত আছে, বুঝতে পারবেন সব, নিজেই বিশ্বাস করবেন তখন। ওর শেষের কথাগুলোর মধ্যে কেমন যেন দৃঢ় প্রত্যয় ছিল। আমার অন্তরাত্মা খানিক কাঁপিয়ে দিয়ে গেল ওর কণ্ঠস্বর। সেটা ওকে বুঝতে না দিয়ে গলা খাঁকারি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার কথা আমি যদি সত্যি ধরেই নিই, তাহলে তুমি যদি এত কথা জানতে, তাহলে প্রথম দিনেই আমাকে বললে না কেন? আমাকে সাবধান করলে না কেন? প্রথম দিন বললে আপনি আমাকে বিশ্বাস করতেন? এই যে এখন ঘটনাটা আসলেই ঘটে যাওয়ার পর আপনাকে আমি বলছি, তাই আপনি বিশ্বাস করতে পারছেন না। আর প্রথম দিন আপনি আমায় বিশ্বাস করতেন বলছেন? রাখহরি আমাকে গুলিয়ে দিচ্ছে একদম। আসলে আমি গোটা ব্যাপারটার অলৌকিক অংশটা বাদে বাকিটা মোটামুটি বিশ্বাস করতে পারছি। আমার মন বলছে ফুলের গন্ধের সাথে কিছু একটা সম্পর্ক আছে। এই রকম জঙ্গলে অনেক অজানা বনফুল জন্মায়, যাদের গন্ধ হ্যালুসিনেশন তৈরি করতে পারে। প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যা আমরা জানি না। কালকে রাতে জানলাটা বন্ধ করে দেওয়ার পর অরুণদা কিন্তু শান্তির ঘুম ঘুমিয়েছিল গোটা রাত্রি। আবার আরো একটা জায়গায় দোলাচলে এসে আটকে যাচ্ছি। সেটা হলো শেষ রাতে সিগারেট খেতে উঠে বাগানের মধ্যে আমি তাহলে ওটা কি দেখলাম? আদৌ কিছু দেখেছিলাম নাকি চোখের ভুল? তার উপর সাত সকালবেলা উঠে আমাকে এসব অলৌকিক লোক বিশ্বাসের ভুজুং ভাজাং গল্প শোনাচ্ছে। কোনটা যে বিশ্বাস করি আর কোনটা যে বিশ্বাস করি না, এই নিয়ে এখন মনের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব চলছে। খানিক চুপ থেকে রাখহরিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার বক্তব্য অনুযায়ী আমি ধরে নিলাম বোবা বলে কিছু আছে, কিন্তু সেটাকে কেউ কখনো দেখেনি। কেমন দেখতে থাকে? রাখহরির মুখ থেকে সেই বিশ্রী হাসিটা মিলিয়ে যায়নি এখনো।
অস্বস্তিকর লাগছে দেখে। ওই হাসিটা মুখে ঝুলিয়ে রেখে সে বলল, বোবাকে কোনো সুস্থ মাথার মানুষ দেখে না দাদাবাবু। যারা দেখে তারা মারা যায় কিছুদিন পরে, এমনি মারা যায়। তারা আর বলার মতন অবস্থায় থাকে না। তবে যখন বোবা প্রথম প্রথম ধরে, তখন লোকজন ওটার যেমন বর্ণনা দেয় তা হলো অনেকটা এরকম: সরু সরু হাত পা, আকারে বিশাল, চোখ দুটো বিড়ালের মতো জলজল করে, সম্পূর্ণ কালো। এইটুকুই জানি। আর হ্যাঁ দাদাবাবু, একটা কথা শুনেছি, এই বোবা নাকি যে কোনো মানুষের রূপ ধরতে পারে। শুধু মানুষ না, জন্তু জানোয়ার, প্রয়োজন পড়লে পোকামাকড়েরও। অদ্ভুত ক্ষমতা এটার। প্রচণ্ড অশুভ ভয়ঙ্কর একটা জীব। ইহলোকের জীব নয় দাদাবাবু, অন্য কোনো লোকের। দিনের আলোতে দাঁড়িয়েও বুকটা ছ্যাঁত করে উঠল আমার। অরুণদা তো আমাকে এমন কিছুর কথাই বলেছিলেন সেদিন রাতে খেতে বসে। আর কালকে রাতে আমি যে ছায়া বা ওই জাতীয় কিছু একটা দেখলাম ঝোপের মধ্যে থেকে উঠে চলে যেতে, সেটাও তো কতকটা এই রকমই ছিল মনে হয়। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই জংলা পরিবেশ, নিঝুম প্রকৃতি আমার মনের উপর কি কোনোভাবে প্রভাব ফেলছে? আর 2 দিন কাজ শেষ করে তাড়াতাড়ি পাত্তাড়ি গুটিয়ে কলকাতা ফিরতে পারলে মাছি। ঘুমটাও ঠিক মতো হয়নি, মাথাটা ধরে আছে। এসব মাথা থেকে সরাতে হবে। প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টে ফেলে রাখোহরিকে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাও তো, আমার জন্য কড়া করে 1 পেয়ালা চা তৈরি করো, এখানেই বসছি। রাখোহরি স্কুলের বাধ্য ছাত্রের মতো মাথা নাড়িয়ে চলে গেল সামনে থেকে। আমি বারান্দা থেকে একটা চেয়ার টেনে নিয়ে এসে বসলাম ওই জঙ্গলটার সামনেই। বাড়ির পেছন দিকটায় কি এক অদ্ভুত সৌন্দর্য জঙ্গলটার। সকালবেলায় বোঝার উপায় নেই, কিন্তু রাতের বেলা কেমন যেন পাল্টে যায়, এ কথা অস্বীকার করার জায়গা নেই। জঙ্গলটার দিকে তাকিয়ে থাকলে কেমন যেন গা ছমছম করে। মনে হয় কি একটা অন্ধকার হতে উঠে এসে যেন মনের মধ্যে দখল নিতে চায়, মাথার চিন্তা ভাবনাগুলোকে জট পাকিয়ে দেয়। আর তার সাথে সেই গন্ধটা। খানিক পরেই চা নিয়ে হাজির হলো রাখোহরি। অনেকক্ষণ ধরে বসে সেই চা শেষ করলাম। সকালবেলায় সেই বুনো ফুলের গন্ধটা একেবারেই পাওয়া যায় না, কিন্তু তবুও জঙ্গলের দিক থেকে বর্ষার ঠান্ডা বাতাসে অনেকক্ষণ বসেছিলাম। সকালে চেয়ার ছেড়ে ওঠার সময় গাটা কেমন ম্যাজ ম্যাজ করল, মাথাটাও যেন বেশ ভার মনে হলো। ব্যাপারটাকে তখন ততটা গুরুত্ব দিইনি, নিজের ঘরে চলে গিয়েছিলাম। আর একটু বেলার দিকে ডাইনিং রুমে অরুণদার সাথে দেখা হয়েছিল। ভদ্রলোককে অন্য 2 দিনের তুলনায় আজ বেশ স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত দেখালো। একটা 2 দিনের পুরনো খবরের কাগজ পড়ছিলেন। আমাকে দেখে নামিয়ে রেখে বললেন, গুড মর্নিং নিখিলেশ। কালকে তোমার জন্য দারুণ ঘুমিয়েছি। অনেকদিন পরে আইডিয়াটা সত্যি কাজে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তা এত তাড়াতাড়ি উঠে পড়েছো আজ? ও তেমন কিছু না অরুণদা, কালকে কাজের একটু প্রেসার ছিল, ভালো ঘুম হয়নি। বেজার মুখে কোনো রকম একটা হাসি ফুটিয়ে এসে বসলাম তার উল্টো দিকে। রাখোহরি রান্নাঘর থেকে ব্রেকফাস্ট প্লেটটা দিয়ে গেল, সামান্য কিছু ফল, পাউরুটি, জ্যাম, এইসব। অরুণদা টুকটাক অনেক কথাই জিজ্ঞেস করছেন, হ্যাঁ করে উত্তর দিয়েছি কেবল। জ্যাম মাখিয়ে পাউরুটি মুখে দিতে গিয়ে বুঝলাম মুখ তেতো হয়ে গিয়েছে। বাম হাত দিয়ে গলার কাছটা ধরে বুঝলাম গায়ের উষ্ণতাও বেড়ে যাচ্ছে। ঠিক যা ভেবেছিলাম তাই, জ্বর আসছে। অত সকালে জঙ্গলের ধারে বসে হাওয়া খেয়ে কি ঠান্ডা লাগলো কে জানে। খাওয়া দাওয়া সেরে যখন সাইটে গেলাম তখন বেশ চড়া রোদ উঠেছে। রোদে দাঁড়িয়ে থাকতে কেমন চোখ ছলছল করছে। আমার কাজ আর খুব বেশি ছিল না, 1:30টার মধ্যে ফিরে এসেছি। স্নান করে বেরোনোর পর
আয়নায় নিজের চোখ দুটো দেখে আমি চমকে উঠলাম। জবা ফুলের মতো টকটকে লাল হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সারা শরীর ঝাঁকুনি দিয়ে জ্বর এলো। নিজের ঘরে চুপচাপ শুয়ে রয়েছি, কাউকে জানাইনি, রাখহরিকেও না, অরুণদাকে তো নয়। বিকেলের দিকে অরুণদা এসে দরজায় টোকা দিয়েছিলেন কয়েকবার হাঁটতে বেরোবার জন্যে। আজ ভদ্রলোক নিজে বেশ চাঙ্গা হয়ে রয়েছেন। ভেতর থেকে ক্লান্ত গলায় জানিয়ে দিলাম, আর যাব না, ঘুম পাচ্ছে খুব। উনি আর জোর করেননি। সন্ধে রাতের দিকে অরুণদা আরেকবার আমার ঘরে এলেন। তখনও শুয়ে রয়েছি দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নিখিলেশ, তোমার শরীর খারাপ হলো নাকি? রাত 8টা বাজে, এখনো বিছানায়? ততক্ষণে জ্বরটা একটু ছেড়েছিল ঘাম দিয়ে। উঠে বসে বললাম, না না, তেমন কিছু না, মাথাটা ধরেছিল একটু। চা খেয়েছেন না রাখহরিকে বলবো? চা খেয়েছি সন্ধেবেলাতেই, তোমার জন্য বসেছিলাম অনেকক্ষণ। তারপর রাখহরি এসে বলল তুমি নাকি ঘুমাচ্ছ। ডাকতে এলাম, বলে দিলে বেরোবে না, তাই খেয়ে নিয়েছি। তুমি বসো, আমি ওকে বলে আসছি তোমার জন্য চা নিয়ে আসতে। অরুণদা ঘরের বাইরে বেরিয়ে গেলেন। প্রায় 15 মিনিট পর রাখহরি চা নিয়ে ঘরে ঢুকল। আমার মাথার কাছের জানলাটা দুপুর থেকে খোলাই ছিল। সেই বুনো ফুলের গন্ধটা সন্ধে থেকেই আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সকালবেলা রাখহরির মুখে যা শুনেছি, জ্বরের ঘোরে তা প্রায় ভুলতে বসেছি। হঠাৎ করেই খেয়াল হলো, জানলাটা দেয়া হয়নি তো। রাখহরি চাটা টি টেবিলে রাখতেই শোয়া অবস্থাতেই বললাম, জানলাটা একটু বন্ধ করে দাও তো, এই তীব্র গন্ধটা। রাখহরি চুপচাপ আমার খাটের এক পাশে সরে এসে জানলাটা বন্ধ করে দিল। জ্বরটা ম্যালেরিয়ার মতন কখনো ছাড়ছে কখনো আসছে। একটু আগেও ঠিক ছিলাম, আবার আবার কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছি এই মিনিট 15-র মধ্যে। জ্বরের ঘোরেই কিনা বুঝতে পারলাম না। শুনলাম রাখহরি ঘর থেকে বেরিয়ে যেতে যেতে আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে বিড়বিড় করে বলছে, বন্ধ করেও কোনো লাভ নেই, লাভ নেই কোনো। ঠিক শুনলাম নাকি মনের ভুল? দুর্বলভাবে একবার ডাকার চেষ্টা করলাম ওকে, রাখহরি। কিন্তু ততক্ষণে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে সে। বিড়বিড় করে কি বা বলছিল সে, আর কেনই বা? যখন উঠে বসে চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার সামর্থ্য হলো আমার, ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে গিয়েছে। কতক্ষণ বিছানায় মরার মতন পড়েছিলাম কে জানে। রাত বাড়ার সাথে সাথে জ্বরটা একদম ছেড়ে গেল। রাতে একবার ডাক এলো খেতে যাওয়ার। কোনো রকমে উঠে ডাইনিং রুমে গিয়ে খেয়ে এলাম। জ্বরটা অনেক কম তখন, কিন্তু গা হাত পা দুর্বল, মুখে রুচি নেই, সব খাবার বিষের মতো তেতো লাগছে। ডাইনিং টেবিলে বসে অরুণদা জিজ্ঞেস করলেন, কেমন আছো নিখিলেশ এখন? জ্বর ছেড়েছে? একটা প্যারাসিটামল খেয়ে নাও, আমার কাছে আছে। আমি হাত নেড়ে নিরস্ত করলাম তাকে। না না অরুণদা, এখন ঠিক আছি, রাতে অসুবিধা হলে আপনাকে বলবো আমি। খাওয়া দাওয়া শেষ করে অরুণদাকে গুড নাইট বলে চলে আসার সময় আবার ফিরে এসে বললাম, আজ নিজের ঘরেই শুচ্ছি, কেমন? আপনার কোনো অসুবিধা হবে না আশা করি। ওই খাটের পাশে জানলাটা শুধু বন্ধ করে শোবেন, দেখবেন ঠিক ঘুম হবে ভালো। অরুণদা ঘাড় নাড়লেন, তারপর বললেন, দরজা ভেজানোই থাকবে আমার ঘরের। তোমার শরীরের এই অবস্থা, অসুবিধা হলে ডেকো, আর রাখহরি তো আছেই। আপনি চিন্তা করবেন না, এখন অনেকটাই সুস্থ বোধ করছি। আর আর জ্বরই তো হয়েছে, হার্ট অ্যাটাক তো আর নয়। কথাটা বলে হাসতে গিয়েও যেন হাসতে পারলাম না। সন্ধে থেকে খেয়াল করছি আজকে বাড়ির মধ্যেকার পরিবেশটাও কেমন যেন। এখানে এসে আমি অরুণদা দুজনেই অসুস্থ হয়ে পড়েছি,
কেন? জায়গাটায় আর একটুও থাকতে ইচ্ছে করছে না, অথচ প্রথম দিনও এমন মনে হচ্ছিল না। কেন? বাড়িটার নিভু নিভু আলো আজ আরো বেশি নিষ্প্রভ লাগছে। কারণটা কি? তাৎক্ষণিক এইসব প্রশ্নের উত্তর পেলাম না। উত্তর পেলাম অনেক রাতের দিকে, যখন ঘুম ভেঙে গিয়ে বুঝতে পারলাম কোমরের মেরুদণ্ডটা বেঁকে আসছে, শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, মাথার অসহ্য যন্ত্রণা। ঘুম ভেঙে ওভাবেই পড়ে রইলাম অনেকক্ষণ। ওঠার শক্তি অবশিষ্ট নেই শরীরে। ভয় হলো প্রচন্ড। শেষমেশ কি ম্যালেরিয়া বাঁধিয়ে বসলাম এই বিদেশ বিভুঁইয়ে এসে? যখন তখন জ্বর আসছে, ছাড়ছে, ব্যাপারটা কি? হঠাৎ একদিনের মধ্যেই শারীরিক অবস্থার এত অবনতি। আচ্ছা আচ্ছা, আমার ঘরে একটা আলো জ্বলছিল না? একটা নীলচে নাইট ল্যাম্প। ঘরটা অন্ধকার হয়ে রয়েছে কেন? অনেক কষ্টে বিছানায় ঠেলে উঠে বসলাম। মেঝেতে পা দিয়ে অনেকক্ষণ ধরে নিজের স্লিপারটা খুঁজলাম। সিমেন্টের মেঝে বড্ড ঠান্ডা মনে হচ্ছে। গায়ে যে চাদরটা মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলাম সেটাই গায়ে জড়িয়ে দরজা খুলে ঘরের থেকে বেরিয়ে এলাম টলতে টলতে। এ কি? কেবল আমার ঘর না, গোটা বাড়িটাই অন্ধকার হয়ে রয়েছে। আমার ঘরের বাইরে করিডোর, আমার ঘরের থেকে কিছুটা দূরে অরুণদার ঘরের দরজা, সেটা পেরিয়ে রান্নাঘর, ডাইনিং রুম, সব অন্ধকারে ডুবে রয়েছে। ব্যাপার কি? লোডশেডিং হয়েছে নাকি? কি সর্বনাশ! দুর্বল কণ্ঠে ডেকে উঠলাম দুবার, রাখো হরি, রাখো হরি। তালে গোলে কোন সময় দেখতে ভুলে গিয়েছি, কত রাত কে জানে। এখন নির্বোধের মতন ওকে ডাকলেই কি সাড়া দেবে? রাখো হরি থাকে আমার ঘরের পাশের একটা ছোট্ট গুদাম ঘর মতো জায়গায়। ওদিকে না গিয়ে আমি এগোলাম অরুণদার ঘরের দিকে। তার অবশ্যই কারণ আছে। রাখো হরিকে দুবার ডাকার পরে থামতেই আমার কানে এসে পৌঁছেছে একটা অদ্ভুত শব্দ, একটা গোঙানির শব্দ। না না, জ্বরের ঘরে ভুল শুনিনি। স্পষ্ট 2-3 বার কানে এসে টোকা মেরেছে শব্দটা, এবং শব্দটা এসেছে অরুণদার ঘর থেকে। শব্দটার সঙ্গে আমি ভীষণভাবে পরিচিত। ছোটবেলায় আমার বাবাকে বোবায় ধরলে এইভাবেই গোঙাতেন তিনি। বুকটা ছ্যাঁত করে উঠল আমার। অরুণদার কি আবার অ্যাটাক হলো নাকি? অন্ধকারে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম অরুণদার ঘরের দরজার সামনে। হ্যাঁ, দরজাটা ভেজানোই রয়েছে, তবে দরজার ওপারটা যেন ঈষৎ আলোকিত। তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। আমার ঘর থেকে অন্ধকারে ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে এসে বুঝতে পারছি দরজার ওপারে, অর্থাৎ ঘরে একটা মৃদু আভা দরজার লাইন বরাবর ফুটে উঠেছে। ভয়ে ভয়ে দরজায় কান পাতলাম। জ্বরে এমনি শরীর কাহিল। দরজাটায় কান পাততে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল যেন। অরুণদার গোঙানির শব্দ স্পষ্ট পাচ্ছি, সেই সঙ্গে নাকে এসে একটা গন্ধ ধাক্কা মারল। হ্যাঁ, সেই বুনো ফুলের গন্ধটা। এই গন্ধটা আগে অনেকবার পেয়েছি, কিন্তু এত তীব্রভাবে কখনো পাইনি। মনে হচ্ছে সেই ফুল, যাকে আমি কখনো চোখে দেখিনি, তা যেন কেউ আবার নাকের সামনে এনে ধরেছে। মাথা ঘুরে গেল আমার। কাঁপা কাঁপা গলায় ডেকে উঠলাম, অরুণদা, অরুণদা। কোনো সাড়া এলো না। আমার হাঁটু কেমন যেন দুর্বল হয়ে এলো। জানি না দরজা খুলে ওপারে কি দেখতে পাবো, তবে কোনো একটা অলৌকিক সত্তার উপস্থিতি যেন আমার স্নায়ুকে দুর্বল করে তুলছে ক্রমেই। অনেক কষ্ট করে হাত দিয়ে ঠেলে দরজাটা ফাঁক করে হুড় মুড়িয়ে ঘরে ঢুকে পড়লাম। ঘরের মধ্যে ঢুকে পড়তেই যে অদ্ভুত অতি জাগতিক বিভৎস দৃশ্যটা দেখলাম, তাতে আমার সারা শরীরটা একবার তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল।
হৃৎপিণ্ডটা যেন মুচড়ে উঠল। দেহের সব রক্ত যেন এক লহমায় ঠান্ডা করে দিল। আমি একবিংশ শতাব্দীর বিজ্ঞান মনস্ক চাকুরিজীবী মানুষ, যার কাছে স্বচক্ষে দেখা প্রমাণই শেষ কথা। অতীন্দ্রিয় জগতের যার কাছে কোনো অস্তিত্বই নেই, সেই আমার সব বুদ্ধি যুক্তি ভোঁতা হয়ে গেল সেই দৃশ্য দেখে। একসঙ্গে অনেক কিছু আমার চোখের পর্দায় ভেসে উঠল গোটা ঘরটার মধ্যে। সবটা বুঝে উঠতে, মাথায় খেলাতে সময় লাগলো। ঘরটায় একটা মৃদু নীলচে আভা ছড়িয়ে রয়েছে। সেই আলোতেই দেখলাম অরুণদার খাটের পাশে যে জানলাটা রয়েছে সেটা হাট করে খোলা। বন্ধ ছিল ওটা ভেতর থেকে। সেই খুলে রাখা জানলার পাল্লার এক পাশে চুপটি করে বাইরের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছে রাখহরি। এই মৃদু আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আমার চোখ আটকে ছিল অরুণদার খাটের উপরে। দেখলাম খাটের উপরে হাত পা ছড়িয়ে শুয়ে অরুণদা যেন কোনো তীব্র যন্ত্রণায় গোঙাচ্ছেন। মাথাটা তুলতে চাইছেন বারবার, চোখ দুটো বিস্ফারিত, উপরের দিকে তাকিয়ে রয়েছেন, দুর্বোধ্য সব শব্দ করছেন। এই শব্দই বাইরে থেকে শুনছিলাম এতক্ষণ। আর বুকের ঠিক ওপরে যেমনটা তিনি আমায় বর্ণনা দিয়েছিলেন, সেই রকম হাঁটু মুড়ে বসে আছে দীর্ঘদেহী একটা অবয়ব। গোটা শরীরটা অমাবস্যার অন্ধকারের চাইতেও কালো, ঠিক যেন আলকাতরা দিয়ে তৈরি শরীর। তার হাত পা অস্বাভাবিক রকমের লিকলিকে সরু, পিঠ বাঁকিয়ে কুঁজো হয়ে মুখটাকে সে নামিয়ে এনেছে অরুণদার মুখের ঠিক সামনে। দেহের তুলনায় মুখমণ্ডল লম্বায় প্রায় দ্বিগুণ বড়। সে মুখের ভেতরে তারা মাছের মতো জীবন্ত হয়ে স্পন্দিত হচ্ছে এক বিশাল ফুলের পাপড়ি। হ্যাঁ, সে মুখে দাঁত নেই, জিভ নেই, কিছু নেই, কেবল মুখের জায়গায় ফুটে আছে একটা বড় সাদা নীল ফুল। এই ফুলেরই নীলচে আভা সারা ঘরে ছড়িয়ে পড়ছে। এই গন্ধই গোটা ঘরকে আমোদিত করে রেখেছে। এটা কি কোনো প্রাণী, নাকি নরকের গভীরতম অন্ধকারের প্রাচীর ভেঙে উঠে এসেছে কোনো মূর্তিমান অভিশাপ? হাতের আঙুলগুলো এক একটা ভোজালির মতো বড় এবং তাতে তীক্ষ্ণ বাঁকানো নখ। হাত দুটো দিয়ে সে চেপে ধরেছে অরুণদার বুক ও গলার মাঝখানটায়, আর তাতেই শ্বাস নিতে না পেরে ওইভাবে গোঙাচ্ছেন তিনি। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। আমার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি যেন চলৎশক্তিহীন এক প্রস্তরখণ্ড। আমি কে? আমি কোথায়? আমার এখন কি করা উচিত? সে সব কিছুর বোধ যেন লুপ্ত হয়ে গেছে আমার ভেতর থেকে। শুধু এইটুকু জানি, আমার দুটো চোখ জাগ্রত অবস্থায় আছে এবং তারা ভুল কিছু দেখছে না। তাই শুধু বিস্ফারিত চোখে দেখছি এই দম বন্ধ করা দৃশ্য। এ স্বপ্ন হতে পারে না। আমি জ্বরের ঘোরে ভুলও দেখছি না, এ ঘোর বাস্তব। এটা যেন কেউ আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে যাচ্ছে বারবার আমার কানে কানে। তাছাড়া ওই ফুলের গন্ধ আমার নাক জ্বালিয়ে দিচ্ছে। সব বাস্তব, দিনের আলোর মতো বাস্তব। আমার মুখ থেকে এবার একটা আর্তনাদ বেরিয়ে গেল। চিৎকার করে উঠলাম আমি, অরুণদা! সেই চিৎকার শুনে অরুণদার বুকের ওপর বসে থাকা সেই নারকীয় প্রাণী এবং জানলার ধারে দাঁড়িয়ে থাকা রাখহরি দুজনেই আমার দিকে একত্রে মুখ ফিরিয়ে তাকালো। রাখহরির দিকে আমার চোখ পড়ল না, আমার চোখ পড়ল সেই নারকীয় বিভীষিকার চোখের দিকে। আমি এমন বিভৎস কোনো কিছু এ যাবৎ নিজের চোখে দেখেছি বলে আমার মনে পড়ে না। ওই অতি সামান্য সময়ের মধ্যে আমি যা দেখলাম তা কোনো ঈশ্বরের সৃষ্টি হতে পারে না। কি ভয়ঙ্কর পৈশাচিক কুটিল চোখ দুটো! সত্যি বেড়ালের চোখের মতো জল জল করছে দুটো স্বর্ণপিঙ্গল মণি, অস্বাভাবিক বড়। অন্ধকারে জ্বলছে যেন চারকোলের মতো। নিচের চোয়ালটা ঝুলে পড়েছে প্রায় 1 হাত। তার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ তাতে কোনো ঠোঁট বা থুতনি নেই। পুরো চোয়ালটাই 5 পাপড়িওয়ালা একটা ফুল। এমন কোনো কিছু কেউ কোনোদিন দেখেওনি, এরকম কিছুর কথা কেউ কখনো শোনেওনি। প্রাণীটা আমার দিকে বহুক্ষণ ওইভাবে চেয়ে বসে রইল অরুণদার বুকের ওপরে।
এতক্ষণ খেয়াল করিনি ওটার মুখ থেকে বেরিয়ে থাকা ফুলটার মধ্যে দিয়ে বেরিয়ে পড়ছে সাপের মতো লকলকে সিক্ত একটা জীব, এবং তা থেকে লালা টপকে পড়ছে অরুণদার মুখে, গলায়, বুকের উপরে। আর সহ্য হলো না। তীব্র ভয়ে আতঙ্কে শরীরের সমস্ত শক্তি একত্র করে শরীরটা পেছনে একটা জোরে ঝটকা দিয়ে ঘরের বাইরে বেরোনোর চেষ্টা করলাম। হলো না। স্পষ্ট শুনলাম পেছনের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। তার শক্ত কপাটে আমার পিঠটা আছড়ে পড়ল। এবারে ঘরের ওপাশে জানলার দিক থেকে কথা বলে উঠল রাখহরি। সে এক পা করে এগিয়ে আসছে সামনে। ওই ফুলের থেকে বেরোনো নীলচে আলোর আভায় দেখতে পাচ্ছি তার কান এঁটো করা হাসিটা চওড়া হচ্ছে ধীরে ধীরে। আমার দিকে ঘুরে শান্ত অথচ অপার্থিব গলায় রাখহরি বলল, আমি আপনাকে সবটা বলিনি দাদা বাবু। জানালা বন্ধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। শস্যের ভেতরে যদি ভূত থাকে তাহলে সেই শস্যে দিয়ে আপনি ভূত ছাড়াবেন কেমন করে? সমস্ত ঘরটা কাঁপি অট্টহাস্য করে ওঠে রাখহরি। আমি কিছুই বুঝতে পারলাম না। থরথর করে কাঁপতে কাঁপতে বললাম, এসব এসব কি হচ্ছে? দোহাই তোমার, দোহাই, এ যদি তোমার কোনো মশকরা হয়ে থাকে বন্ধ করো, বন্ধ করো। অরুণদার বুকের ওপরে বসে থাকা ওটা কি? কি ওটা? রাখহরি মেঝেতে উবু হয়ে বসল। এ কি, এ কি? ওর চোখ দুটো এমন বিড়ালের মতো জলজল করছে কেন? মানুষের চোখ কি এমন ভাবে জ্বলে? সাপের মতো হিস হিসিয়ে সে বলে উঠল, বলেছিলাম না আপনাকে দাদা বাবু, অরুণদার ঘরের জানালা বন্ধ করলে আপনি একটা বোবাকে আটকাতে পারবে। কিন্তু যদি ঘরের মধ্যেই সে থাকে তাহলে। আমি এক পা দু পা করে দরজার সাথে সিটিয়ে যাচ্ছি। ক্রমশ বুঝতে পারছি ঘরের ভেতরের পরিবেশটা দ্রুত বদলে যাচ্ছে। আমার চোখের সামনে বদলে যাচ্ছে রাখহরির শরীরটা। ওর মুখটা এত লম্বা হলো কখন? হাত পাগুলো এত সরু দেখাচ্ছে কেন? গায়ের জামা কাপড় কোথায় ওর? আমার সামনে এক তাল অন্ধকারের মতন যে বসে আছে সে কি আদৌ রাখহরি? রাখহরির শরীরটা যেন গলে গলে পড়ছে। সমস্ত শরীরটা গলে গিয়ে একটা কুৎসিত অবয়ব বেরিয়ে আসার আগে অবশিষ্ট রইল কেবল ঠোঁট দুটো। শেষবারের মতো শুনলাম সেই ঠোঁট দুটো নড়ে উঠল। ভেতর থেকে রাখহরির কণ্ঠে কে যেন বলে উঠল, আমরা একজন নই দাদা বাবু, আমরা অনেক, আমরা অনেক। রাখহরিকে অনেকদিন আগেই সাবড়ে ফেলেছি আমরা, মনে আছে? বলেছিলাম আপনাকে বোবারা চাইলে যখন খুশি যে কোনো প্রাণীর শরীর ধারণ করতে পারে। মনে আছে দাদা বাবু, মনে আছে? শেষ কথাটা বলতে বলতে রাখহরির ঠোঁট দুটো যেন মিলিয়ে গেল। সেই জায়গায় জেগে উঠল একটা বিশাল বড় 5 মুখী ফুল। অবাক হয়ে দেখলাম ঘরের চারিদিকের দেওয়ালের অন্ধকার ফুঁড়ে ওই রকম আরো 10-12টা বিকট কদাকার মূর্তি আমার দিকে এক পা দু পা ফেলে এগিয়ে আসছে। আমি কেবল তাদের জ্বলন্ত চোখ জোড়া দেখতে পাচ্ছি। বাইরের খোলা জানলা দিয়ে আরো কতগুলো কালো সরু শরীর ঢুকে পড়ছে ঘরের মধ্যে। এরা সবাই বোবা, এরা একজন নয়, এরা অনেক। রাখহরিকে অনেকদিন আগেই মেরে ফেলেছে এরা। এদেরই মধ্যে একজন রাখহরি সেজেছিল এতদিন আমাদের সঙ্গে। সব চিন্তাগুলো কেমন যেন
কেমন যেন মাথায় একত্রে খেলে গেল। এই জন্যে রাতের পরে রাখহরিকে আমি কোনো দিন দেখিনি এই কদিনে, কখনো না। আমি দুহাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেললাম, তবু স্পষ্ট অনুভব করতে পারছি ওরা এগিয়ে আসছে, ওরা এগিয়ে আসছে আমার দিকে। বুকের ওপর অসম্ভব চাপ অনুভব করলাম আমি। আহ 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 আহ। আমি বুঝলাম অনেকগুলো লোলুপ দৃষ্টি আমার চারপাশে এসে থমকেছে। অসহ্য চাপ স্নায়ুর উপর, আর সহ্য করতে পারলাম না। কিচ্ছু মনে নেই, তারপর আর কিচ্ছু মনে নেই। যখন আমি চোখ খুললাম তখন ভোর হয়ে এসেছে। চোখ খুলতেই দেখলাম অরুণদা বিহবলের মতো ঘুম ভেঙে বিছানায় উঠে বসেছেন। চারিদিকে দিশেহারার মতন তাকালেন কয়েকবার, তারপর নিজের বুকটায় হাত বোলালেন। তাকে কেমন যেন শুষ্ক মৃত প্রায় লাগছে। দুজনেই কি একই সঙ্গে চোখ খুলে তাকিয়েছি? তিনিও কি আমারই মতন অজ্ঞান হয়ে গিয়েছিলেন? মেঝের দিকে চোখ পড়তেই অরুণদা আমায় দেখতে পেয়ে বলে উঠলেন, জল জল, একটু জল। আমি চুপচাপ কতক্ষণ বসে রইলাম জানি না। অরুণদা আবার বলে উঠলেন, নিখিলেশ, নিখিলেশ, একটু জল দাও, একটু জল দাও। আমার ঘরে কি করছো তুমি? আমার কি হয়েছিল? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর আগের চাইতে অনেক অনেক দুর্বল। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে খানিকটা জল গড়িয়ে দিলাম অরুণদাকে। বাইরে পাখির কলকাকলি শোনা যাচ্ছে। একটু পরেই সূর্য উঠবে। অরুণদা ঢক ঢক করে জল খেলেন। তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে আমার আগের রাতের সব দৃশ্য মনে পড়ে যেতে থাকলো। সকাল হয়েছে ঠিকই, কিন্তু আগের রাতের আতঙ্কটা আমার বুকের উপর পাথরের মতো চেপে রয়েছে। আমি আগের রাতের ঘটনা নিয়ে অরুণদার সাথে আর একটাও কথা বলিনি। সেদিন ছিল বামনচকে আমাদের শেষ দিন, কিন্তু তবুও সেদিন আমি সাইটে যাইনি। অরুণদার ঘর থেকে ঘরে ফিরে চোখে মুখে জল দিয়ে ধাতস্থ হতে যেটুকু সময়, যত দ্রুত সম্ভব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম। একবার তার ঘরে উঁকিও দিয়ে দেখিনি তিনি কি করছেন না করছেন। কোনো রকমে তৈরি হয়ে বেরিয়ে আসার সময় তার ঘরের দরজাতেই মুখ বাড়িয়ে কেবল বলেছিলাম, অরুণদা, ভগবানের দোহাই, আপনি আমার সাথে আর কোনো যোগাযোগ করবেন না। আর পারলে আপনিও এই বাড়ি ছেড়ে পালান যত তাড়াতাড়ি পারবেন। আর হ্যাঁ, রাখহরি বলে কেউ নেই এখানে। অরুণদা তখনও হতভম্ব হয়ে বিছানাতেই বসেছিলেন। তিনি আমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারেননি। সে দায় আমার নয়। আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি সেখানে। কথাগুলো বলেই গটগট করে হেঁটে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির বাইরে। পেছনে অরুণদা ডাকতে ডাকতে সদর দরজা অবধি এসে পড়েছিলেন, কিন্তু আমি একবারও ঘুরে তাকাইনি। আমার জীবনের এই অন্ধকার অধ্যায় সর্বপ্রকারে মুছে ফেলতে যা যা করতে হয় তা করব। আমি দ্রুত পায়ে গ্রামের রাস্তা ছেড়ে বড় রাস্তায় উঠে এলাম। জলপাইগুড়িগামী একটা বাস পেয়ে গেলাম ভাগ্যক্রমে। জলপাইগুড়ি থেকে দুপুরের ট্রেনেই কলকাতা ফিরে এসেছিলাম। অরুণবাবুর সাথে আর একটা রাতও কাটাবার সাহস ছিল না আমার। আমি যে আগের রাতে কিছু ভুল দেখিনি, ওসব যে নিছক একটা দুঃস্বপ্ন ছিল না, তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কলকাতায় ফিরে ওই অফিসে চাকরি ছেড়ে দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যেই। অরুণদার সাথে আর কোনো দিন কোনোভাবে যাতে কোনো যোগাযোগ যাতে না হয় তার সব ব্যবস্থা করে ফেলি। তিনি বাড়ি ফিরেছেন কিনা সে খবরও নিইনি কখনো। তবে তিনি ফিরে এসেছিলেন কলকাতায়, এবং এই ঘটনার ঠিক 5 দিনের মাথায় একটা অচেনা নাম্বার থেকে আমাকে ফোন করে জানানো হলো অরুণদা মারা গেছেন। না, আমি শেষ দেখাও দেখতে যাইনি তাকে। দেখতে পারতাম না। আমি জানি, কেউ না জানুক আমি জানি তিনি কিভাবে মারা গিয়েছেন। আর আমি এটাও জানি যে বামনচক থেকে অরুণদা যে অভিশাপ বহন করে নিয়ে এসেছেন
তা কেবল ওর একার নয়, আমারও। আমি জানি আমিও খুব বেশি দিন বাঁচব না, কারণ ইতিমধ্যেই অরুণদার সাথে যে যে ঘটনাগুলো হচ্ছিল, আমার সাথেও ঠিক তাই ঘটা শুরু হয়ে গিয়েছে। বামন চক থেকে ফেরার একটা সপ্তাহ কেটে যাওয়ার পরেও সেদিন রাতের সেই রক্ত জল করে দেওয়া দৃশ্য, সেই মাত্র কয়েক মুহূর্তের স্মৃতি আমাকে প্রতিদিন তাড়া করে বেড়ায়। আমি জানি আজীবন তাড়া করে বেড়াবে। রাতে এখনো একা অন্ধকারে ঘরে ঘুমোতে পারি না। মনে হয় যেন সেই নরক থেকে উঠে আসা কালো সরু মূর্তিটা আমার বুকের উপরে উঠে বসেছে। রাতের বেলা আজকাল আমারও মাঝরাতে ঘুম ভেঙে যায়। প্রতি রাতে ঘুম থেকে উঠে দেখি বৌমা বসে রয়েছে আমার বুকের উপরে। আমি জানি সে ধীরে ধীরে শুষে নিচ্ছে আমার জীবন শক্তি। তবু আমার কিচ্ছু করার নেই। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সহজ নয়, কারণ আমাকেও বোবায় ধরেছে, এবং সে আমাকে শেষ না করা অবধি আমার নিস্তার নেই। তাই সব লিখে রেখে গেলাম একটা খাতার পাতায়। আমার দেহটা তো কেউ খুঁজে পাবে কোনো না কোনো দিন, সে জানবে কেবল, আর কেউ জানবে না। কারণ এসব কেউ বিশ্বাস করবে না, কেউ না। শুনছিলেন আকাশ গুহ রচিত বোবা। কণ্ঠ ও আবহ স্টুডিও রেক 60 সেক প্রাইভেট লিমিটেড। সমগ্র পরিচালনা অনিরুদ্ধ ও চিঞ্জিত। পোস্টার ডিজাইন সৌমদীপ। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকুন, শুনতে থাকুন হরেক রকম গল্প।